227 হচ্ছে। শেষ সময় এসে ভর্তি করার জন্য এরকম করলে হবে। মিনিট দেখেন কি অবস্থা? ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এতক্ষণ ভর্তি হয় না, এখন সবাই ভর্তি হবে, অ্যাপ্রুভ করতে হবে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো, আমি ক্লাসে। আমি ক্লাসে আপনি পরে ফোন করেন। ওকে। কি নাম? দেখতেছি। এক মিনিট ভাইয়া। একটু অ্যাপ্রুভ করে নেই। ওকে। কি অবস্থা? ভালো আছেন সবাই? আজকে যেরকমের উৎসাহ নিয়ে আপনারা ক্লাসে আসছেন, এরকম উৎসাহ সবসময় থাকবে? জি, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আসছেন, থ্যাংক ইউ। আজকে মানে ক্লাস শুরু তো, এই জন্য অনেকে ভর্তি হচ্ছে, তাদের অ্যাপ্রুভ করতে আমাদের একটু সময় লাগতেছে, যার জন্য আমি 7:15 ক্লাস 7:30 নিলাম, এখনও পারতেছি না। ওকে, যাই হোক, করোনা খুব খারাপ অবস্থা। আজকে 153 জন মারা গেছে, মানে আস্তে আস্তে বাড়তেছে, মারাত্মক হচ্ছে আর কি। যাই হোক, সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। হ্যালো, জি, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। আপনি তো স্ক্রিনশট দেন না, আপনার নাম কি? আপনি তো লিজা নামে কেউ করেন, তানিয়া লিজা নামে একজন করছে। আপনি লিঙ্কে অ্যাড পাঠাইছেন? আসে না, জয়েন আসে না, চেক করেন।
না তো, ফ্যান বাড়াও। দেখতো এটা, এগুলো তো চেক করে রেখে দেবে। এই যেগুলো মেসেঞ্জার চেক করবে, মেসেজ চেক করে স্ক্রিনশটে দিয়ে দেখো যে টাকা পাঠানোর স্ক্রিনশট, তাহলে অ্যাপ্রুভ করে ফেলবে। ঠিক আছে, ওকে। আর ফোন রিসিভ করিস। দেখেন, আসেন, বিষয়টা হলো 43তম পিরিয়ড আমাদের আজকে জার্নি শুরু ইনশাল্লাহ। আমাদের যে হিসেব, সেই হিসেবে মোট ক্লাস হবে 72টি ক্লাস হবে ইনশাল্লাহ। এবং আমাদের এই 72টি ক্লাস হবে এবং প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার রাত 10টায় পরীক্ষা হবে। এখন আমরা কীভাবে সাজাবো? রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার ক্লাস হবে 7:15-তে। আমাদের জন্য এখন 7:15 একটু টাফ, আগামী 1 মাস 7:15 একটু টাফ হবে। হয়তো কখনো 7:15, কখনো 7:30, কখনো 7:30-এও ক্লাস হতে পারে। সেটা 30-এ হলে আমরা 15 মিনিট আগে জানাই দেবো যে 7:30-এ হবে। এরপরে কিন্তু 7:15 অনেক পরে সময়, নামাজের অনেক পরে। এটা মানে আস্তে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে। 21শে জুন থেকে দিন আস্তে আস্তে ছোট হচ্ছে। সেক্ষেত্রে আগামী কোরবানির পরে দেখবেন 7:15 মানে গুড এনাফ টাইম। তখন দেখবেন আপনার 6:15-র মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, তখন আপনি 1 ঘন্টা সময় পাবেন। তখন এখনও 7:15-তেই থাকবে। কখনো 7:30 হলে, ঈদের আগে 7:30 হলে আমরা এরকম জানাই দেব। আর এই সেগমেন্টে থাকবে, এখানে থাকবে আন্তর্জাতিক, এই 3 দিন আন্তর্জাতিক। আর বৃহস্পতিবার থাকবে আন্তর্জাতিক সাথে ভূগোল। এটা হলো সপ্তাহ 1-এ যদি এটা হয়, প্রতি মাসে সপ্তাহ 1 ও সপ্তাহ 3 এইভাবে এটা আগাবো। আর উইক নাম্বার 4, 2 ও 4 এটা হবে, এই 3 দিন হবে বাংলাদেশ। আর এই দিনটা হবে সুশাসন। এখন দেখেন পরীক্ষার কি হবে। এখানে যে মঙ্গলবার, অর্থাৎ এই 2 এবং 4-এর যে মঙ্গলবার, সেদিন এই উইক 1-এর পরীক্ষা হবে। আবার উইক 1 এবং 3 এই সময় যে মঙ্গলবার আসবে, সেই সময় হলো আগের এই বাংলাদেশ এবং সুশাসনের পরীক্ষা হবে। এবং সবসময় পরীক্ষা যেটা হবে, পরীক্ষা আমাদের 30 নম্বরের হবে। কখনো 30 নম্বর টপিক অনুসারে সেটা 20 নম্বর হতে পারে বা 25 নম্বরও হতে পারে। তবে আমরা চেষ্টা করব সবসময় 30 নম্বরের জন্য, সবসময় 30 নম্বরের জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এই হলো সিস্টেম, যে বাংলাদেশ এবং সুশাসন একটা গ্রুপে, আন্তর্জাতিক এবং ভূগোল হলো আরেকটা গ্রুপে। এখন ধরেন এই 4 দিনের মধ্যে কোনো দিনের ক্লাস ক্যান্সেল হলো। ক্লাস ক্যান্সেল হতেই পারে, জাতীয় দুর্যোগ হতে পারে, আমার সমস্যা হতে পারে, যে কোনো সময় ক্লাস মানে ক্যান্সেল হতে পারে। যদি ধরেন সোমবার দিন ক্লাস ক্যান্সেল হলো, পরের শুক্রবার অথবা শনিবার, এই দিনের মধ্যে যে কোনো একদিন এই সোমবারের ক্লাসটা হবে। যদি বৃহস্পতিবারের ক্লাসটা ক্যান্সেল হয়, তাহলে বৃহস্পতিবারের ক্লাসটা হবে। এখন আমাদের টেক্সট বুকের ক্লাস আছে। টেক্সট বুক আমরা এই ক্লাসগুলো অনেক আগে ভালোভাবে শুরু করেছি। আপনারা অনেকে পরে জয়েন করছেন, ঈদের সময় দেখা যায় না, ঈদের সময় আপনারা অনেকে জয়েন করেছেন, অথবা আজকে প্রথম জয়েন করলেন। এই টেক্সট বুকের জন্য আমরা রিভিউ ক্লাস রাখব। এবং সেই রিভিউ ক্লাসটা আমরা যারা ক্লাস করেছে তাদের জন্য কেন? কারণ তাদের জন্য একটা রিভিশন হয়ে যাবে। আর যারা নতুন, তাদের জন্য নতুন একটা ক্লাস হবে। আর যারা মনে করেন একটু ফার্স্ট, যে গ্রুপে টেক্সট বুকের ক্লাসগুলো একেবারে দেয়া আছে, যেমন যে সিরিয়াস, সে কিন্তু এই যে আগামী পরশু দিন কিন্তু ইনশাল্লাহ এখানে পরীক্ষা হবে। নবম শ্রেণীর টেক্সট বুকের উপরে আমাদের 12টা ক্লাস হয়েছে, সেই 12টা ক্লাসের উপরে পরীক্ষা হবে। 12টা ক্লাসই গ্রুপে দেয়া আছে, ভিডিওগুলো দেয়া আছে। এখন যদি কারো সময় থাকে যে সে
ওটা ক্লাসগুলো করে সে প্রিপারেশন নিয়ে সে মঙ্গলবার পরীক্ষা দিবে সিরিয়াসলি, সেও দিতে পারে। কিন্তু আমরা ঠিক এটা দেখা যায় না। তাহলে আমরা যে কাজটা করব, টেক্সট বুক রিভিউ এই ক্লাসগুলো আমরা এই শুক্রবার এবং শনিবার রাখব। যদি এখানে ক্লাসগুলো হবে সাধারণত সকালে হতে পারে, কখনো সকালে কখনো বিকালে, কারণ এটা ছুটি টাইম, অফ টাইমে বিভিন্ন ফাংশন থাকে। ফাংশন আমার থাকতে পারে, আপনার থাকতে পারে, বিভিন্ন ফাংশনে বেসিক্যালি আমার ফাংশনটাই গুরুত্বপূর্ণ এখানে। এই যদি সকালে আমি সময় পাই সকালে নেব, নয়তো বিকালে নেব। এটার জন্য আপনার বৃহস্পতিবার গ্রুপে নজর রাখতে হবে যে কখন হবে, এবং সেই ক্লাসগুলো একটু লং হবে, কারণ আমরা এগুলো অনেকগুলো ক্লাস নিয়ে টেক্সট বুকগুলো শেষ করেছি। এখন আমরা কম ক্লাসের মাধ্যমে এবং খুব জিস্ট আকারে এবং দ্রুত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হলো আপনাদের সাথে কথা। আর এর আগে আপনাদের যে কাজটা করতে হবে, আমি আপনাদের কয়েকটা হোমওয়ার্ক দেব। সেই হোমওয়ার্কের উপরে হোমওয়ার্কটা হলো যে প্রথম হোমওয়ার্ক হলো দুইটা। 1 নম্বর হোমওয়ার্ক হলো বাংলাদেশ আন্তর্জাতিক, এটা হলো HW, লিখে রাখেন এটা হোমওয়ার্ক। বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল ও সুশাসন, ভূগোল ও সুশাসন, এই 4টা সাবজেক্টের সিলেবাস। এই সিলেবাসটা অন্তত খাতায় 2বার লিখবেন, খাতায় 2বার লিখবেন দেখে দেখে। আপনি গুগল করলেই সিলেবাস পেয়ে যাবেন, যে কোনো সাধারণ জ্ঞানের গাইডে পাবেন। যাদের কাছে গত বছরে বেসিক ভিউ আছে সেখানে সিলেবাস দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই। অর্থাৎ সিলেবাসগুলো দেখে দেখে 2বার লিখবেন, এটা আপনার কাজ। আর আমি যেদিন যে প্রথম ক্লাসটা নেব, সেই প্রথম ক্লাসে আপনারা ওই সাবজেক্টের বিগত কোশ্চেনগুলো সলভ করে আসবেন। আমাদের ক্লাস কিন্তু 72টা আমাদের হলো বাই রিটেন, কিন্তু আমাদের এছাড়াও কয়েকটা পরীক্ষা এবং ক্লাস হবে, এবং সেই ক্লাসগুলো হলো বিগত প্রশ্নের উপরে আমরা কিছু সলিউশন রাখবো, প্রবলেম এবং সলভ রাখবো। তাহলে সেক্ষেত্রে এটা হলো হোমওয়ার্ক। আর 2 নম্বর হোমওয়ার্ক হলো, যেমন আগামীকালের হোমওয়ার্ক যেটা আন্তর্জাতিক বিষয়াবলী, এই আন্তর্জাতিক বিষয়াবলীর 35 থেকে 42তম প্রশ্ন উত্তর পড়বেন। 35 থেকে 42তম প্রশ্ন এখানে যদি হিসেব করেন তাহলে প্রশ্ন আসছে এখানে 35, 36, 37, 38, 39, 40, 41, 42। তার মানে এখানে 20 × 8 160টি প্রশ্ন। এই 160টি প্রশ্ন আপনি পড়ে আসবেন। এখন যদি বলেন ভাই কোন জায়গা থেকে পড়বো, গত বছরে কোশ্চেন বুথে এই কোশ্চেন আছে। যদি বলেন যে ওখান থেকে পড়বেন না, তাহলে আপনি বেসিক বুথে কোশ্চেনগুলো আছে 41তমটা, শুধু 41 আর 42তম আপনার গুগল থেকে সার্চ দিয়ে পড়তে হবে। আর এছাড়া যাদের কাছে প্রশ্ন ব্যাখ্যা একটা বই আছে, প্রশ্ন এবং উত্তর যে কোনো ব্যাখ্যা, সেখান থেকে পড়তে পারেন। উত্তর ভুল হোক, কিন্তু আপনি সেই উত্তরটা আমরা গ্রুপে ডিসকাস করব। আপনি জাস্ট কোশ্চেনটা এখানে ফালাবেন, থ্রো করবেন যে ভাই এইটার উত্তর কি হবে। এটার উত্তর আমরা 2 জায়গা, যদি পারেন 2টা বই থেকে উত্তরগুলো পড়বেন। জব সলিউশন, এখানে জব সলিউশনও দেখতে পারেন, প্রফেসরস দেখতে পারেন, MP3 দেখতে পারেন, বেসিক বই দেখতে পারেন, অথবা যে কোনো বই থেকে আপনি বিগত প্রশ্নোত্তরের একেবারে ব্যাখ্যা সহ বই আছে। সেই একটা বই 100 টাকা দাম, কিনে ফেলবেন। 100 টাকাটা এই বই একটা টেবিলে থাকা উচিত। এবং এই প্রশ্নোত্তরটা এটা হলো আপনার আগামীকালকের হোমওয়ার্ক। ঠিক বৃহস্পতিবার আপনার ভূগোলের ক্লাস, বৃহস্পতিবার আপনার কাজ হবে, বৃহস্পতিবারে আপনার হোমওয়ার্ক হবে 35 থেকে 42তমের মধ্যে ভূগোল থেকে যে প্রশ্ন আসছে। 42তম তো আর ভূগোল আসে নাই, 39তম তো ভূগোল আসে নাই, কারণ ওই 2টা ছিল স্পেশাল। তার মানে বৃহস্পতিবার আপনার হোমওয়ার্ক থাকবে যে আপনার হোমওয়ার্ক হলো 35 থেকে 41তমের মধ্যে 6টা BCS-এর 6 × 60, 6 × 10 = 60, এই 60টা কোশ্চেন পড়ে আসবেন। 10টা করে আসে ওখানে কোশ্চেন, তার মানে ভূগোলে 10টি কোশ্চেন পড়ে আসবেন বৃহস্পতিবার। আমরা ঠিক কী করব, এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে, এর উপরে আমরা নেক্সট মঙ্গলবারে যে পরীক্ষাটা হবে সেটা এখান থেকে আমরা
দেখবো হয়তো বা এখানে 30 নম্বরের 20 নম্বর রাখবো বিগত, আর 10 নম্বর রাখবো আমাদের এই সপ্তাহের টেক্সটের উপরে। ফোনটা দিতে বলতে, ফোন। তাহলে আমার মেসেজটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আপনার এই চিন্তা নয়ন, এই চিন্তা এখন করার দরকার নাই যে আসলে পরীক্ষা 29 তারিখ হবে কিনা। আমরা সেই চিন্তা এখন করবই না। পরীক্ষা ওটা বিপিএসসির কাজ, আমরা তার আগে প্রস্তুতি গ্রহণ করব, সেটা হলো আমাদের কাজ। ওকে, পুরনো ডাটা থেকে সেগুলো কীভাবে পড়ব? বিগত প্রশ্নের উত্তর আমি তো বললাম, যেই প্রশ্নের পুরো বিষয়টা হলো, প্রশ্নটা হলো যে আপনার প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনি খাতায় টুকে রাখবেন এবং আপনি যখন পড়বেন ঠিক গ্রুপে পোস্ট করবেন যে ভাই এই কোয়েশ্চেনটা কী হবে, গ্রুপে জেনে নেবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন আবার বলতে পারি, আমি আবার রিপিট করি, যারা পরে জয়েন করেছেন, তাদেরকে আবার বলতে পারি। হ্যাঁ, আমি আবার একটু রিপিট করে ফেলি। সেটা হলো আজকে আমাদের প্রথম ক্লাস, বেসিক্যালি কিছু আলোচনা থাকবে, কীভাবে পড়বো সেটা কিছু টেকনিক থাকবে। এখন আমি যেটুকু বললাম সেটা হলো আমাদের মোট ক্লাস 72টা হবে। সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার রাত 10টায় পরীক্ষা হবে। উইক 1 এবং 3-এ রবি সোম বুধ এই 3 দিন হবে আন্তর্জাতিক, বৃহস্পতিবার হবে ভূগোল, প্রতিদিন রাত সন্ধ্যা 7:15-তে। এই মাসের মধ্যে এটা 7:30-ও কখনো কখনো থাকতে পারে, কিন্তু আগামী মাস থেকে এটা 7:15 ঠিকই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সপ্তাহ 2 এবং 4-এ বাংলাদেশ বিষয়গুলো এবং সুশাসন। সপ্তাহ 2 এবং 4 অর্থাৎ পরের সপ্তাহে বাংলাদেশ এবং সুশাসন হবে, তখন এই সপ্তাহের যে স্টাডি থাকবে সেটার উপরে মঙ্গলবার দিন পরীক্ষা হবে। আবার এই সপ্তাহে 3 উইকে যেটা থাকবে সেটা এখান থেকে আবার পরীক্ষা হবে। তো আমি বলছি যে ক্লাস যদি কখনো মিস হয় তাহলে শুক্রবার অথবা শনিবার হবে। এর মধ্যেই আবার যদি কোনো ক্লাস, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আপনারা করেন না, কোনো ক্লাস মিস হয় তাহলে শুক্রবার শনিবার হবে। আর রিভিউ ক্লাস, টেক্সটবুক রিভিউ, সেটা আমরা বৃহস্পতিবার রাতে আমরা গ্রুপে পোস্ট দেবো যে শুক্রবার হবে না শনিবার হবে, কয়টায় রিভিউ ক্লাস হবে সেটা আমরা জানাই দেবো ইনশাল্লাহ। এবং আপনাদের হোমওয়ার্ক হলো বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সুশাসন সিলেবাসটা অন্তত খাতায় 2বার লিখবেন। সিলেবাসের কোনো অংশ যদি বুঝতে না পারেন তাহলে গ্রুপে পোস্ট করবেন। আন্তর্জাতিক বিষয়াবলীর 35 থেকে 42তম প্রশ্নোত্তরের হোমওয়ার্ক হলো আজকে, যেটা আগামীকালকে আমি আপনাদেরকে ক্লাসে ধরবো। এবং যদি কোনো কোশ্চেন এখান থেকে প্রবলেম হয়, সেই প্রবলেমটা আপনি নোট করে এই পড়া অবস্থায় কালকে ক্লাসের আগেই আপনি গ্রুপে পোস্ট করবেন যে এই প্রশ্নের উত্তরটা ভুল আছে বা এই প্রশ্নের উত্তরটা কী হবে। সেই প্রশ্নটা আমরা এখানে গ্রুপে আলোচনা করব এবং আগামীকালকে সেই ক্লাসের কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে আলোচনা করব। এর ছাড়া আমরা নিয়মিত আমাদের যে স্টাডি সেটা আমরা পড়ব। ওকে, 43তম প্রিলি পরীক্ষা কবে হবে এটা আমাদের চিন্তা করার দরকার নাই। আগামী 29 অক্টোবর যদি পরীক্ষা হওয়ার থাকে, পরীক্ষা যদি তারা নিতে পারে, এটা বিপিএসসির কাজ। আমাদের কাজ হলো আগামী অন্ততপক্ষে 20 অক্টোবরের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে কয়েকটা মডেল টেস্ট দেয়া ইনশাল্লাহ। এটা হলো আমাদের কাজ, বাকি কাজ এটা বিপিএসসির কাজ। ওকে, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন হচ্ছে আলাদা খাতা বানাতে হবে কিনা। না, আলাদা খাতা না, এরকমের খাতা বানাবেন, কিনবেন আপনি জাস্ট সাধারণ জ্ঞানের জন্য। আপনার কিন্তু এখানে কখনো যে বিষয়টা নাই সেটা হলো আলাদা কোনো পরীক্ষা, আলাদা কোনো নাই, আলাদা কোনো পাস নাই। আপনি করতে পারেন একটা কাজ, সেটা হলো এই খাতাটা, এইরকম একটা মোটা খাতা রাখতে পারেন, আমার ক্লাসের জন্য মোটা খাতা রাখতে পারেন। আরেকটা মোটা খাতার আরেকটা ছোটো ছোটো খাতা করতে পারেন। ছোটো ছোটো বলতে এটার অর্ধেক, তাও ছোটো না,
কারণ আপনার এই খাতাটা কিন্তু কমপক্ষে 3টা পিলি দেওয়া লাগবে। আপনি যদি 43টার মধ্যে ক্যাডারও হন, আল্লাহ যদি আপনাকে 43টার মধ্যে ক্যাডারও বানায়, তারপরে কিন্তু আপনাকে 3টা পিলি দিতে হবে। আপনি দেখেন যারা 38টার মধ্যে ক্যাডার হয়েছে তারা কিন্তু 40তম রিটেন 41তম মানে 41তম পিলি পর্যন্ত তারা আসতে হয়েছে। এত বিরক্ত করেন, বারবার ফোন দিচ্ছে। ব্যাপারটা শুনেন, এখন হলো যে আপনি ধরেন 41তম দেরি হওয়ার কারণে হয়তো 38তম তারা হলো পরীক্ষাটা মানে 38তম তাদের 41তম দিতে হয় না, তারা কিন্তু 40তম দিয়ে দিচ্ছে, 40তম রিটেনও দিয়ে ফেলছে। তারা কিন্তু তারপরে কিন্তু তারা রেজাল্ট পেয়েছে। তো আপনি যদি 43তম দেন, আপনার 44তম প্রিলি দেওয়া লাগবে। 43তম ভাইবা দিল, 44 প্রিলি হয়ে যাবে, 45 প্রিলি হয়ে যাবে, বা 45-46 প্রিলি হয়ে যাবে। এখন বিষয়টা হলো যে আপনার 3টা প্রিলিতে অন্ততপক্ষে খাতাটা রাখতে হবে, জন্য মোটা খাতা রাখবেন সবচেয়ে, এবং এটা 600 পাতার খাতা রাখবেন। একটা রাখবেন আমার ক্লাসের জন্য একটা খাতা, আর চারটা সাবজেক্টের জন্য ছোটো ছোটো খাতা বানাতে পারেন যদি আপনার সুবিধার জন্য। এছাড়া আপনি ক্লাসের খাতা একটা হলেও চলবে। এবং এখান থেকে হলো যে বাংলাদেশের জন্য আমি যে ক্লাসটা নেব সেই ক্লাসটা ওখান থেকে একটু শর্টকাট করে নোট করলেন। দেখেন আমি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে ধরুন আমি আজকে সভ্যতা পড়াবো, সভ্যতার মধ্যে কিন্তু আপনার সব সভ্যতা কিন্তু আপনার জানতে হবে না। আপনি অনেক সভ্যতা জানেন, সিন্ধু সভ্যতা যে পাকিস্তানে হরপ্পা মহেঞ্জোদারো এটা আপনার জানা আছে, তার মানে এটা নোট করার দরকার নেই। যেই ইনফরমেশনটা একটু ব্যতিক্রম এবং কঠিন, যে তথ্যটা মনে থাকে না, সেইটা আপনি ওখানে লিখে রাখবেন, সেইটা হলো নোট খাতায় রাখবেন। তারপরে পরীক্ষার আগে আপনার জন্য যেটা হবে সহজ হবে, যেটা পারি না পারি সব হলো মোটা খাতায়, আর যেটা পারি না সেটা হলো ছোটো খাতায়। তাহলে পরীক্ষার আগের সময়, অর্থাৎ পরীক্ষা যখন হবে তার 2 দিন আগে আপনি ওটা রিভিশন দিয়ে যেতে পারবেন, মানে পিলি পরীক্ষা ফাইনাল টেস্টের কথা বলছি। এই জন্য খাতা রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ একটা রাখবেন মোটা খাতা, আর একটা ছোটো 200 পাতার বা 300 পাতার 3টা খাতা করতে পারেন। আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল জন্য একটু মোটা খাতা রাখাটাই বেটার। এই হলো বিষয়। ঠিক আছে, বোর্ড আর কোনো কোয়েশ্চেন আছে কি না? আমরা চলে যাব। রাইট, এখন সিলেবাসটা হলো কালকে যে আমি যে হোমওয়ার্ক দিয়েছি, সিলেবাসটা খুব ভালো করে বোঝাটা ইম্পর্ট্যান্ট। এবং আপনারা আগামীকালকে আমি ইন্টারন্যাশনালের সিলেবাস নিয়ে কথা বলবো, কারণ আপনি সিলেবাসটা পড়েন না এখন। সিলেবাসটা আপনি 2বার খাতায় লিখে আগামীকালকে আসবেন ইনশাল্লাহ। আমাদের যে বিষয়টা হলো ভাই, কিছু বাস্তবতা আছে। কিছু বাস্তবতা হলো বিসিএস একটা ব্যাপক একটা দৌড়ের খেলা, একটা দৌড়, এবং এখানে আপনার প্রচুর বিরক্তি আছে, প্রচুর বিরক্তি। 3-4 বছর লেগে যায়, এটা ঠিক, 3-4 বছর লেগে যায়, এটা ঠিক। কিন্তু এই প্রস্তুতিটা আপনাকে একটা ভিন্ন টেস্ট দেয়। টেস্টটা হলো যেমন আপনি ধরেন 38তম যিনি দিয়েছেন, বা আপনি ধরেন কত দিয়েছেন, 41 দিয়েছেন, 43 দিবেন, 44 দিবেন। আপনার এই 3টা বিসিএসের মানে এইটার ভাইবা শেষ হতে 3 বছর লেগে যাবে ধরেন, ভাইবা এবং জয়েন করার ক্ষেত্রে। এইটা ধরেন আবার এখন থেকে 1 বছর বেশি লাগবে, অর্থাৎ 4 বছর। কারণ আপনার এই 3 বছরের মধ্যে এটা আছে, এটা আর 1 বছর লাগবে, 5 বছর। তার মানে আপনার প্রত্যেকটা বিসিএস কিন্তু 3 বছর আপনার লাগতেছে না, কারণ এটার প্রসিডিউরটা এর মধ্যে কিন্তু 2 বছর শেষ, হয়তো এক্সট্রা 1 বছর লাগবে আপনার জয়েনিং পর্যন্ত। এইটার হয়তো 1 বছর লাগবে জয়েনিং পর্যন্ত। তার মানে আপনি যদি এই রেসটায় 3 থেকে 5 বছর থাকেন, কমপক্ষে 3 থেকে 4টা বিসিএস আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি কিন্তু প্রতিনিয়ত এখানে যেটা হয়েছেন, এই ম্যাচুরিটির সাথে এই ম্যাচুরিটি কিন্তু একটু বাড়বে, এটার সাথে আরও ম্যাচুরিটি, এটা পারফেক্ট হবে। এখন আমরা যেটা করি, যদি কেউ সিরিয়াস হয়ে থাকি যে 43তমতে আমি ক্যাডার হতে চাই, ইনশাল্লাহ 43তমতে যদি আপনি ক্যাডার হতে চান, আপনাকে ভাই কল্পনা করলে হবে না। এখানে কল্পনার কোনো দাম নাই, এখানে ভাবের কোনো দাম নাই, এখানে ভাব নিলে কল্পনা করলে কোনো লাভ নাই। এখানে যদি মনে করেন আপনি দেখানো পড়া পড়েন, আলটিমেটলি আপনার সাথে কিছুই হবে না। আপনি যদি 2 নৌকায় পাড়া দেন, অর্থাৎ 2 দিক চঞ্চল হন, মানে 2 দিক হলো সমস্যা নাই, কিন্তু আপনি যদি মানে ব্যাপক জীবনে লাইফের মানে আপনি কিছু নিয়ে মানে আপনি লক্ষ্য ঠিক নাই, লক্ষ্য যদি স্থির না হলে এটাও ঠিক নাই।
কারণ আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির বলতে বোঝাচ্ছি, আপনি একবার বলতেছেন আমি ব্যবসা করব, একবার বলতেছেন আপনি কর্পোরেট জব করব, একবার বলতেছেন আমি কর্পোরেট জব করব, একবার বলতেছেন আপনি উদ্যোক্তা হব, আর একবার বলতেছেন আমি চাকুরি করব। এখন আপনি যদি বলেন আমি চাকুরি করব, তাহলে আসলে আপনাকে সিরিয়াসলি পড়তে হবে, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আর এই তিনটা যদি আপনার মাথায় থাকে যে কর্পোরেট জব করবেন, ব্যবসা করবেন, উদ্যোক্তা হবেন, তাহলে ওই তিনটা করলে আপনার আসলে কোচিং করার বা বিসিএস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সত্যি বলতে এটা আসলেই দরকার নেই। এখন যদি আপনি চাকুরি করতে চান, চাকুরি করতে বললে আবার বললেন না যে ভাই বিসিএস আর ব্যাংক এই দুইটার মধ্যে সমস্যা আছে কিনা। আমি যাদেরকে দেখছি যে ব্যাংকে চাকরি পেয়েছে সে বিসিএস ক্যাডার হয়েছে, যিনি ক্যাডার হয়েছেন তিনি ব্যাংকেও চাকরি পেয়েছেন। এটা কিন্তু কোনো ব্যাপার না, বিসিএস এবং ব্যাংক এটা যে আলাদা তা না। শুধুমাত্র ব্যাংকেও ম্যাথ আর ইংলিশ একটু ভালো থাকতে হয়, এবং ম্যাথ এবং ইংলিশ যে ভালো সে কিন্তু বিসিএসও ম্যাথ ইংলিশে ভালো করে। এটা বাস্তবতা। এখানে ম্যাথ ইংলিশে ভালো, এখানে ম্যাথ ইংলিশে সে অটোমেটিক ভালো করে। আমি 100 উদাহরণ দেখতে পারবো। আমি 35তম থেকে পড়াই, নতুন সিলেবাস থেকে আমি প্রিলি পড়াই, নতুন 35তম থেকে আমি প্রিলি রিটেন পড়াই। তার মানে আমি এতটুকু আমার অভিজ্ঞতা আছে যে নতুন সিলেবাসের অভিজ্ঞতার আলোকে আমি অভিজ্ঞতা দেখেছি এই গত 6-7 বছরে যে বিসিএসে ভালো করছে তিনি ব্যাংকেও ভালো করছে। অর্থাৎ জব করতে চাইলে এখানে যে ব্যাংক বিসিএস আলাদা প্রিপারেশন খুব বেশি না, শুধুমাত্র এখানে ম্যাথ আর ইংলিশটা একটু ডিসেন্ট হইতে হয়। আর এখানে ডিসেন্ট হলে সে রিটেনে বিসিএসও রিটেনে সে ম্যাথে ভালো করে, প্রিলিতে ভালো না করলেও প্রিলিতে গতানুগতিক হলেও সে রিটেনে খুব ভালো করে। তার মানে আপনি এখানে যদি কল্পনা করেন যে আমি ক্যাডার হয়ে যাব, আমি নাইম ভাইয়ের কাছে ভর্তি হয়েছি, মোহক ভাইয়ের কাছে ভর্তি হয়েছি, আমি ক্লাস করি এইটা সেটা, কিন্তু আমি টেবিলে পড়ি না, বাসায় পড়ি না। আমি এখানে অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি, আমি আধা ঘন্টা পর ক্লাস থেকে চলে গেলাম। আজকে দেখবেন অনেকে, এখন আমি এটা আবারও বলছি, যারা এখানে এই ব্যাচে পুরনো আছেন, আজকে নতুন আছেন, সবাইকে বলতেছি, যিনি কি করছেন, যিনি এই মুহূর্তে যিনি কাগজ কলম খাতা কলম নিয়ে হেডফোন বা ফোনটাকে বা ল্যাপটপটাকে সামনে রেখে তারপর 9 ক্লাস করতেছেন, আসলে সে কিন্তু অনেক এগিয়ে গেছেন। আর যিনি এখন রিক্সায় যেতে যেতে ক্লাসটা দেখছেন, হয়তো বসে রয়েছেন গল্প করতেছেন, সেখানে বসে দেখছেন, অথবা তিনি একেবারে সিরিয়াস না, আসলে তার জন্য কিন্তু এটা হবে না, তার জন্য কল্পনাই থেকে যাবে। এই কল্পনা করা যাবে না, কল্পনা দিয়ে হবে না, এখানে বাস্তবিক হতে হবে। বাস্তবিকটাকে আমি একটু পরে বলতেছি। ভাব হলো কোনটা, ভাব নিলে কিন্তু এখানে সমস্যা। আপনি কোন ফ্যামিলি তা ভুলে যান, ফ্যামিলি ভুলে যেতে হবে। এখানে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আমি অমুক ফ্যামিলি থেকে, আমাদের বংশের মধ্যে কেউ নাই, এই জন্য আপনি হবেন না তা না। আমি এমন একজনকে চিনি যে 3বার কাটা রয়েছেন, তার বংশের মধ্যে কোনো কি আশেপাশে কেন, তার গ্রামে মানে থানায় মনে হয়তো 2-1 জন থাকতে পারে কাটার, মানে তার এলাকায়, মানে আশেপাশে যত আছে তার ইউনিয়নেও মনে হয় নাই, একজনও নাই। তিনি কিন্তু ওখান থেকে 3বার কাটার হয়ে গেছেন, পুলিশ হয়েছেন, অ্যাডমিন হয়েছেন, তারপর স্পেশাল কাটার হয়েছেন। তার মানে এখানে ফ্যামিলি ভুলে যেতে হবে, ফ্যামিলি একেবারে মাথা আনা যাবে না। 3 নম্বর হলো আপনার রেজাল্ট আপনার একেবারে মাথা আনা যাবে না, যে আপনার ডিপার্টমেন্টের রেজাল্ট কি, কোন জায়গায় পড়ছেন সেটা। এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট আপনি যদি একটা 3rd ক্লাস থেকে, তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ একটা ডিগ্রেড থাকলে, আপনি এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রেড থাকে, তারপর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনার ভার্সিটি ভুলে যেতে হবে, ভার্সিটি একেবারে ভুলে যেতে হবে। মিজান 36তমতে চিটাগং কলেজ থেকে 10ম হয়েছেন, আমাদের হাতের উপরে 36তম বিসিএসে, সে কিন্তু 610 নম্বর পেয়েছে। আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 79 নম্বর পেয়েছে রিটেনে। মিজান একবার আমার হাতের উপর দিয়ে চট্টগ্রাম চকবাজার কনফিডেন্সের স্টুডেন্ট, সে চিটাগং কলেজের স্টুডেন্ট। ওরা এক রুমে 3 জন ছিল, চিটাগং 4 জন ছিল একই রুমে, 4 জন না 3 জন, 3 জন ছিল একই রুমে, একজন চিটাগং ভার্সিটির, 2 জন চিটাগং কলেজের, একজন 35-এ পুলিশ ক্যাডার, একজন 36-এ অ্যাডমিন, আর একজন 37-এ অ্যাডমিন। ইরফান কামরুল আর হলো মনে হয়, আপনারা চিটাগং অনেকে আছেন আরও জানেন, তারা কিন্তু সেখান থেকে উঠে আসছে। আমি অনেকে চিনি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, ন্যাশনাল কলেজে পড়ছেন, শুধু সিরিয়াসনেসের কারণে সে চলে গেছেন। এখন আপনি যদি এটাকে প্যাশন হিসেবে নেন, আবেগ হিসেবে নেন যে আমার এটা পড়তে হবে, আমার করতে হবে, তাহলে এখানে এটা সম্ভব। কিন্তু আপনি যদি ধরেন আমি ভালো ডিপার্টমেন্টে পড়েছি, ভালো রেজাল্ট করেছি, আমি ভালো ইউনিভার্সিটিতে পড়েছি, আমার রেজাল্ট ভালো, আমি দেখতে সুন্দর, আমার ফ্যামিলি ভালো, আই এম সামথিং, ইউ উইল বি গেট কট। এবং সেই কটটা কিন্তু আমি 31তম খেয়েছি। 31st বিসিএস আমার ফার্স্ট বিসিএস ছিল, এবং 31st বিসিএসে আমি বলছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি আইআরে পড়েছি, এখানে 4টা দেখলে একটা পারবো না, এটা কোনো কথা হলো, আমি পারবই। তারপর পড়ি নাই, ভুং ভাং করছি,
57 পাইছিলাম মনে হয়, 57.5 মনে হয়। এখানে টিকেছে মনে হয় 58 না যেন 59, কেউ কেউ বলে 60-ও টিকেছে। তার মানে আমি 1.5 বা 2 নম্বর বা 2.5 নম্বরের জন্য আমি টিকে নেই, এবং আমি কিন্তু এখানে গেট কট। কিন্তু আমি এরপরে আমার বন্ধু যে 31তমতে যে ক্যাডার হয়েছেন আতিকুল ইসলাম, এখন সোনারগাঁও, নারায়ণগঞ্জ সোনারগাঁও ইউনো, এই আতিক বলছে যে বন্ধু তুমি যাই করো তোমার কিন্তু পড়তে হবে, ভাব নিয়ে কোনো লাভ নেই। ওর এই কথাটা কিন্তু আমার খুব কাজে লাগছে, এবং ঠিকই আমি 33তম, 34, 35 টানা রিটেন দিয়েছি আমি। তার মানে এই জন্য আপনাকে এই ভাব নেওয়া যাবে না, ভাব ইকুয়াল টু বাঁশ এখানে। আর দেখানো পড়া পড়লে হবে না, যেটা বললাম যে নাইম ভাইয়ের বেসে ভর্তি হয়েছি মানে অনেক কিছু হয়ে গেছে, সাধারণ জ্ঞানে বস হয়ে গেছি, কোনো লাভ নাই, পড়তে হবে। এখন বাস্তবতা কি? বাস্তবতা হলো এটা ভাই, বাস্তবতা হলো 1 নম্বর হলো আপনার ধৈর্যটা থাকতে হবে যে আমি আসলে পড়বো। আপনি দেখেন এখন পারবেন না, হয়তোবা দেখবেন 43তম তো হবে না, কিন্তু 44-45-এ গিয়ে আপনি দেখবেন যে ক্যাডার হয়ে যান, বা এর মাঝে কিন্তু আপনার চাকরি হবে। 3 বছর যে প্রিপারেশন নিচ্ছে না, তার মধ্যে কিন্তু চাকরি হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। নুরুন নবী আছে, SM নুরুন নবী, নুরুন নবীর কথাটা বলি। নুরুন নবী এখন মনে হয় এখন আসছে PATC ট্রেনিংয়ে। ও ঝিনাইদা বা ঝিনাইদার অ্যাডমিন ক্যাডার 38-এ, ও 38-এ অ্যাডমিন। ও 37তমতে হয়তো প্রিলি ফেল করছে বা কোনো একটা সামথিং কিছু একটা হয়েছে, তবে প্রিলি দেয় নাই। 37তমতে সে রিটেন ক্লাস করছে আমার, এটা আমার স্পষ্ট মনে আছে। 37তমতে সে আমার রিটেন ক্লাস সবগুলো সামনের বেঞ্চে বসে করছে, এটা আমার মনে আছে। এবং সে 37তম BCS 2016 সালে 37তম BCS হয়েছে। প্রিলিমিনারি হয়েছে 30 সেপ্টেম্বর। রিটেন ক্লাস সে ওই সময় 16 সালে করেছে, 17 সালেও সে রিটেন ক্লাস করেছে, 16-17 সালে। এবং সে কিন্তু ঠিক 2019 সালে গিয়ে সে কিন্তু বাংলাদেশ ব্যাংকে চাকরি পেয়েছে, সে কিন্তু সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হয়েছে। তারপরে NSIতে জয়েন করেছে 2020 সালে। NSIতে জয়েন করার পরই সে আবার হলো ওই সময় সে 38-এ অ্যাডমিন ক্যাডারের সুপারিশ পেয়ে গেছে। তার মানে সে কিন্তু এখানে এর মধ্যে চাকরি করেছে। যদি বলেন 16 থেকে সে জয়েন করেছে 4 মাস আগে, 4 মাস আগে জয়েন করেছে, 38তম গেজেট হয়েছে 4 মাস আগে, তাহলে আপনি দেখেন 16 থেকে 4 মাস মাইনাস করলে 5 বছর তার লাগছে, 5 বছর না, 4.5 বছর। 4.5 বছরে সে অ্যাডমিন ক্যাডারে জয়েন করেছে, কিন্তু তার মধ্যে কিন্তু সে আরও 2 বছর আগে সে চাকরি পেয়ে গেছে। সে বাংলাদেশ ব্যাংকে, সোনালী ব্যাংকে, NSI রেডি, সে এখানে কিন্তু চাকরি টেস্ট নিয়ে তারপরে সে অ্যাডমিন ক্যাডারে আসছে। এগুলো কিন্তু আমি যে গল্পগুলো বললাম এগুলো কিন্তু বাস্তব গল্প। আপনাকে যে ভয়গুলো থাকবে যে BCS-এ অনেক সময় লাগে, BCS-এ অনেক টাইম লাগে, BCS-এ অনেক সময় লাগে, BCS-এ অনেক টাইম লাগে, এটা হলো আপনার একটা ফোবিয়া কাজ করবে। সেই ফোবিয়াটার কথা বললাম, আপনি কিন্তু 3 বছর লাগবে, 3 বছরের মধ্যে কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন। আজকে দেখেন একেবারে মানে উইদাউট টাকা পয়সা, ওই আগে কিন্তু চাকরি হইলে, যেমন আমাদেরও চাকরি হয়েছে, জিজ্ঞেস করছে কয় টাকা লাগছে, কয়েকজনে কম জিজ্ঞেস করছে, তার আগে আরও কম জিজ্ঞেস, মানে আরও আগে বেশি জিজ্ঞেস করছে। এখন আস্তে আস্তে মানুষ জিজ্ঞেস করে না যে টাকা লাগছে কিনা, কারণ এখন মানুষ এখন একটা ফেইজ আসে যে ভালো পরীক্ষা দিলে চাকরি পাওয়া যায়। এবং BCS-এ ক্যাডার, নন ক্যাডারে এখন ভালো পরীক্ষা দিলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। সেই চাকরিটা হয়ে যায়, এটা কিন্তু সেই পরিবেশ তৈরি হয়েছে। তার মানে এখানে আমি এটাই বললাম যে আপনি কিন্তু এর মধ্যে চাকরি পেয়ে যাবেন। তার মানে এখানে ধৈর্যটা হলো যে আপনার ধৈর্য এবং লক্ষ্য ঠিক রাখতে হবে, আমি আরেকটা গল্প বলি। একটা আমার পরিচিত একজন, উনি আমার ব্যাচমেট ছিল, কিন্তু আমার বাই দ্য চান্স সে আমার ক্লাসের স্টুডেন্টও ছিল। তো সে কী করলো, সে হলেন বরিশাল BM কলেজে সে সাবজেক্ট বলবো না, তাহলে আপনি বের করে ফেলবেন, অনেকে খুঁজবেন, সাবজেক্ট বললাম না। BM কলেজে সে স্টুডেন্ট। সে কী করলো, তার বয়স নাই, বয়স আছে 2 বছরের মতো, 28 ইয়ার্স অফ এজ। তখন সে আমাকে বলছে যে খুব সম্ভবত 35তম পিলি বা 36তম পিলির সময়, তখন সে আমাকে বলছে যে মানে তার হাজব্যান্ড খুবই তাকে ডিস্টার্ব করে, এবং সে পড়াশোনা সে কিছু করতে পারতেছে না, কিছু একটা করতে চায়, তার 2টা বাচ্চা আছে। তখন সে কী করছে, আমি বলছি যে আপনি যদি কিছু করতে চান তাহলে আপনাকে আসলে পড়াশোনা করতে হবে, আসলে আপনি এভাবে সব সামলাই কিন্তু পারবেন না, একটু আপনাকে সিরিয়াস হতে হবে। সে কী করলো, সে একটা বাসা নিছে, সে মেসে বাসা নিছে, বাচ্চা নিয়ে তো থাকতে পারবে না, এখন সে আরেকটা বাসা নিছে, সেখানে হলো তার মা নিয়ে বাচ্চা নিয়ে থাকে। কিছু টাকা পয়সা ছিল, সে ওইটা নিয়ে ওখানে কী করলো, ওখানে সে পড়াশোনা শুরু করে দিল। ধুমায় পড়াশোনা করলো, ওই মা বাচ্চাদের দেখে, সে দেখে।
সে এখানে পড়াশোনা করে। সে কী করতে জানেন? সে প্রথমে হলো বাংলাদেশ কৃষি ব্যাংকে সে অফিসার হয়েছে। কৃষি ব্যাংক অফিসার হওয়ার পর সে সাব রেজিস্ট্রার একটা নিয়োগ ছিল, সাব রেজিস্ট্রার সে সাব রেজিস্ট্রার হয়েছে, এবং তারপরে সে এডুকেশন ক্যাডার হয়েছে। এখন সে এডুকেশন ক্যাডার, একটা সরকারি কলেজের টিচার। ব্যাপারটা বুঝতে পারছেন? সে মাত্র 2 ইয়ার্সের মধ্যে সে কিন্তু সব চেঞ্জ করে ফেলছে। এখন আপনি যদি আপনার সেই প্যাশন থাকে, কারণ বিসিএসে আপনার শুধু 700 টাকা ফর্ম ফিল আপ করতে হবে, আর কিছু টাকা পয়সা লাগবে বই কেনা আর পড়াশোনার পিছনে, এবং সেটা যদি আপনার যদি সেইটা হয়, প্রয়োজনে আপনি দেখেন এই আগামী কয়েকটা মাস আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করেন। আগামী 4 মাস ভাই লাইফের জন্য অনেক কিছু, 4 মাস অনেক কিছু স্যাক্রিফাইস করেন। অনেক কিছু স্যাক্রিফাইস কি? আপনার ভালো একটা ড্রেস না কিনে আপনি কিছু টাকা দিয়ে এমবি কিনেন। প্রয়োজনে কারো কাছে ছোটো হন, কারো কাছে ছোটো হওয়া মানে কারো কাছে ধার চান যে আমি তোর টাকা দিয়ে দেবো, এখন দিতে পারবো না, এখন পারবো। বন্ধুদের কাছে বলেন, মামার কাছে বলেন, সে বলেন, অনেকে খোটা মারবে, অনেকে করবে, চাপাই দেয়, অনেকে খোটা দিবে, অনেকে ডিস্টার্ব করবে, অনেকে মানে বলবে যে তুমি কতকাল পড়বে, এখনও পড়তে পারো না, এই কথাগুলোকে হজম করার মতো শক্তি থাকতে হবে। প্রয়োজনে লোন করবেন, প্রয়োজনে বলবেন যে আমার ক্লাসের এমবি না, যার কাছে ওয়াইফাই আছে, তোর বাসায় এসে আমি ওয়াইফাইটা ইউজ করে আমি ক্লাসটা করে চলে যাব। এভাবে হলো আপনি এইভাবে হলো ত্যাগ স্বীকার করে 4টা মাস টিকে থাকেন। বাট আপনার এখন এক্সিস্ট করাটাই হলো ইম্পর্ট্যান্ট। কীভাবে এক্সিস্ট করা যায়, খালি টিকে থাকা, আর কিছু না। সেটা হলো বিষয় যে ধৈর্য এবং লক্ষ্যই স্থির করেন। যে আপনি যদি বলেন আপনি ক্যাডার হবেন, আমি চ্যালেঞ্জ, আপনি ইনশাল্লাহ হতে পারবেন। এখন বলেন ভাই ক্যাডার তো 2000, তাহলে এতজন হবে কেমনে? তার মধ্যেই যার যত বেশি স্ট্রং সে মেন্টালিটি নিয়ে থাকবে, সে তত ভালো করবে। ঠিক আছে? এখানে ঘুমানো মানে চটপটে না থাকলে হবে না। মানে ঝিমানো থাকা যাবে না। ভাল লাগে না, পড়তে ইচ্ছা করে না, লিখতে ইচ্ছা করে না, ভাল লাগে না, শুনতে ইচ্ছা করে না, এই সমস্ত মানসিকতা থাকা যাবে না। তার মানে ধৈর্য এবং লক্ষ্যতে স্থির থাকাটা ইম্পর্ট্যান্ট। আপনি যে করেই হোক 8 থেকে 10 ঘন্টা পড়ার জন্য থাকবেনই টেবিলে, 8 থেকে 10 ঘন্টা পড়ার জন্য টেবিলে থাকবেনই। এবং আপনার যে উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলো বের করে ফেলবেন। আপনি ভালো ইংরেজিতে কথা বলতে পারেন না, প্রয়োজনে প্রতিদিন 10 মিনিট করে ইউটিউবে স্পোকেন ইংলিশের অনেক কোর্স আছে। ইউটিউবে অনেক স্পোকেন ইংলিশের, আপনি 10 মিনিট স্পোকেন ইংলিশের একটা ভিডিও দেখেন। আপনি ম্যাথ ভালো পারেন না, আপনি 1 ঘন্টা বাড়াই দেন। আপনি ইংলিশ ভালো পারেন না, 1 ঘন্টা ইংলিশে বাড়াই দেন। অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেন, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেন। আরেকটা বিষয় আমি বলি, যদি আপনার মনে হয় যে আমি এই সাবজেক্টে উইক বা এটা আমার চর্চা হয় না, এটা পড়াশোনা হয় না, ভাই এই 2000, 1000, 1500 টাকা, 2500 টাকা আপনি জানেন না যে খুব ভালো ভালো শিক্ষকরা, যারা খুব অভিজ্ঞ শিক্ষক, তাদের জন্য মানে অনেক কোচিং আছে, যারা কিছু শিক্ষকের কারণে কোচিংগুলো টিকে থাকে। সেই কোচিংয়ের টিচারগুলো আপনাদেরকে পড়াচ্ছে, খুব কম টাকায় পড়াচ্ছে। আপনারা এটা নিয়ে অনেকে উপহাস করেন যে আসলে এটা হকারি, এভাবে বলে ভর্তি চলছে, এটা সেটা, অনেকে নেগেটিভ কমেন্ট করেন। আসলে কিন্তু এটা আপনাদের খুব পরম পাওয়া। সব এরকমই শিক্ষক পাওয়া পরম। আসলে সত্যি কথা, এগুলো আমরা যখন বিসিএস দিছি আমরা এগুলো পাই নাই। সত্যি কথা, আমি পাই নাই। আমি 33তম, 34, 35, 37তম পর্যন্ত তো দিয়েছি। আমরা এরকম পাই নাই যে তাদের ভালো শিক্ষকদের আমরা নম্বরই পাইতাম না, ফোন নাম্বারই জানতাম না, যে শিক্ষক কারা ভালো পড়ায় তাই জানতাম না, কোচিং তো করিই নাই। কিন্তু আপনারা কিন্তু সেই সুযোগটা আসছে। তার মানে আপনার যদি এখন যদি আপনার 1-2 হাজার 3 হাজার টাকা যদি আপনার খরচ বেশিও হয়, আমি আপনাদের কমেন্ট কিন্তু দেখতেছি না, আমি একটু পরে কমেন্টগুলো দেখব, একটু ওয়েট করেন। আপনার যদি সেই সুযোগটাও হয়, তাহলে আপনি ভর্তি হয়ে যান, কোনো শিক্ষকের ক্লাসে ভর্তি হয়ে যান। 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা খুব বেশি না। তার সাথে ক্লাস করে যদি আপনি শিখতে পারেন, কিছু শিখে নেন, তাহলে 8-10 ঘন্টা পড়ার চেষ্টা করবেনই। নিয়মিত পত্রিকা পড়বেন। পত্রিকা কিন্তু আপনাকে মানুষ বানাবে, হুশ বানাবে, জ্ঞানী বানাবে। সব কিছুতে কিন্তু পত্রিকা, ঈশ্বর হাউস অফ নলেজ, পত্রিকা পড়বেন। এবং পত্রিকা প্রথম আলো পত্রিকাটাই পড়বেন। বাংলা পত্রিকা পড়লে প্রথম আলো 1, 2, 3 শেষ পাতা, অর্থ বাণিজ্য এবং অর্থ বাণিজ্য, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থ বাণিজ্য পাতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সবার আগে পড়বেন। সারা বিশ্ব, এই কয়েকটা পাতা খুব সিরিয়াসলি। 1, 2, 3 শেষ পাতা, অর্থ বাণিজ্য, আর বিশ্ব পাতা, সারা বিশ্ব। অর্থ বাণিজ্য আর সারা বিশ্ব। নিয়মিত পত্রিকা পড়বেন, ধৈর্য, লক্ষ্য সব ঠিক রাখবেন। আর ভাই প্লিজ সিরিয়াস বলতে
যে কখন কি পরীক্ষা হলো, কখন কি ক্লাস হলো, সেগুলো সম্পর্কে আপডেট থাকা। আপনি মনে রাখবেন ক্লাস এবং পরীক্ষা এগুলো অ্যাটেন্ড করা আর এগুলো সম্পর্কে আপডেট থাকা, কখন কি হয়েছে। আপনার এটা পড়াশোনার 50%। পড়াশোনার অর্ধেক হলো গুছিয়ে রাখা, গুছানো, আপডেট থাকা, এগুলো হলো পড়াশোনার অর্ধেক। এবং আই থিঙ্ক আপনারা কথাবার্তা খুব আমার ক্লিয়ার কথাবার্তা বুঝতে পারছেন। আজকে যেমন 563 জন দেখছি কিছুক্ষণ আগে, এই 563 জন যেন কালকের ক্লাসও থাকে ইনশাল্লাহ, তাহলেই বুঝবো যে আপনারা আসলে সিরিয়াস। তার মানে আমি গল্প এখানে শেষ করি, 3 বছর লাগলেও দেখবেন এর মধ্যে আপনি চাকরি পেয়ে যাবেন। আর আপনি দেখেন আগামী 4 মাস পড়েন না, আমি চ্যালেঞ্জ ইনশাল্লাহ, আপনি দেখেন আপনার সাথে কতজন কুল হয়। আগামী 1 মাস 8-10 ঘন্টা পড়েন, দেখবেন যে নিজের মধ্যে পারিবারিক একটা ভাব আসবে। দেখবেন আপনার হাঁটায়, চলায়, বলায়, সব কিছুতে আপনি দেখবেন যে অন্যরকম হয়ে গেছেন। আমি একজনকে চিনতাম যে কোচিংয়ে আসতো, সে ল্যাবাসায় বসে থাকতো, সে মানে বানানগুলো তো হইতোই না, সামনের বেঞ্চে বসতো। আমি দেখতাম যে সে লিখতেই পারে না, মানে বানানই হয় না, এবং সে দেখি এখন সেই স্মার্ট, সে অনেক স্মার্ট। 38তম রিটেন দিয়েছে, ভাইবা দিয়েছে, 40তম রিটেন দিয়েছে, ভাইবা দিবে, এবং সে এসআইতে জয়েন করেছে। এবং আমি দেখছি যে তার কী ধরনের চেঞ্জ। তার মানে আপনি খালি বসে থাকেন একটুখানি, দেখবেন আপনি বস হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে ভাব নেওয়া যাবে না, দেখানো পড়ায় কাজ হবে না। তার মানে ধৈর্য এবং লক্ষ্য স্থির, 8-10 ঘন্টা পড়তে হবে, পত্রিকা পড়বেন, এই 3টা বিষয় মাথায় থাকতে হবে। আপনারা 2টা কাজ নিয়মিত করতে পারলে ভালো হবে, কারণ যারা নতুন তাদের জন্য। 1 হলো পত্রিকা পড়া, আর 2 হলো জব সলিউশন পড়া। জব সলিউশন প্রতিদিন আধা ঘন্টা হলেও পড়বেন, 30 মিনিট পড়লেও পড়বেন। জব সলিউশন কিন্তু পড়তে প্রথম কষ্ট লাগবে, অনেকগুলো কোশ্চেন আগানো যাবে না, কিন্তু আপনি দেখবেন 100-150 পাতা পড়তে কষ্ট লাগবে, কিন্তু যখন 250-300 পাতার পৃষ্ঠা যাবেন তখন দেখবেন যে আগের প্রশ্নগুলো এখানে রিপিট আছে, রিভিশন হয়ে যাবে এবং স্থায়ীভাবে আপনার নলেজে ঢুকে যাবে কী কোশ্চেনগুলো আসে। এবং বিগত কোশ্চেন যে কোনো পরীক্ষায় 40-50% কোশ্চেন বিগত থাকে যে কোনো পরীক্ষার প্রশ্নে। তার মানে এটা আপনাকে অনেক ভালো একটা বেনিফিট দিবে। ক্লিয়ার? রেডি? আমরা লেকচার 1টা একটু টাচ করি, আগামীকালকে বিগতর সাথে আমরা লেকচার 1টা শেষ করব ইনশাল্লাহ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, লেকচার 1 পার্ট এ, লেকচার 1 পার্ট এ আজকের ক্লাসের এইটা লেকচার 1 পার্ট এ। আমাদের এই টপিকটা ছিল, বিষয়টা ছিল এটা যে প্রথম বিশ্বযুদ্ধের আগের ইতিহাস, প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনাবলী। দেখেন আমাদের সিলেবাসে একটা বিষয় আছে, সেটা হলো বৈশ্বিক ইতিহাস বা গ্লোবাল হিস্ট্রি অথবা বৈশ্বিক ইতিহাস। জব সলিউশন পড়ার সিস্টেমটা একটু বলেন। আপনি জাস্ট যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটার উত্তর করার চেষ্টা করবেন, আর উত্তরটা ঢেকে রাখবেন, একটা কার্ড বানাবেন। আমি কোশ্চেনগুলো একটু নেই, তারপরে আমি উত্তরগুলো দিচ্ছি। একটা কার্ড যেমন আছে না, ভিজিটিং কার্ড, ওটা হাত দিয়ে চেপে ধরে উত্তরটা ঢেকে রেখে তারপর পড়তে যাবে, নিজে একটা উত্তর গেস করবেন, আর একটা হবে। এবং এখানে ব্যাখ্যাটা কয়েকবার রিডিং দিবেন। আর যারা মনে করেন যে মুখস্থ করতে চান, আরও ভালো, মুখস্থ করতে গেলে আরও ভালো হবে। জব সলিউশন পড়লে অবশ্যই প্রফেসরসটা ভালো, যেটা প্রথম মাসে সেটাই ভালো হয়। ডেইলি স্টার পড়লে কেমন হবে? বেস্ট হবে। ডেইলি স্টার হলো আপনি সব পড়তে পারবেন না, তবে হাইলাইটিং পোস্টগুলো পড়বেন। অর্থাৎ আজকে ডেইলি স্টারে দেখবেন যে কোভিডে এতজন মারা গেছে, এটা এই হাইলাইটিং বিষয়গুলো পড়ে রাখলে হয় কি, আপনার যেটা ফোকাস রাইটিং থাকে সেখানে খুব কাজে লাগে। আর ডেইলি স্টার পড়ার নিয়ম হলো এখানে নিউজ পড়া, এডিটোরিয়াল যদি পড়েন, এটা আসলে আমার ব্যক্তিগত মতামত, এডিটোরিয়ালে আসলে নলেজ হয় না। এডিটোরিয়ালের যার মতো ব্যক্তিগতভাবে লেখা, নিউজটা সর্বজনীন লেখে। সর্বজনীন নিউজটা হওয়ার কারণে এখানে খুব সিম্পল ইংলিশ ইউজ করে, এবং এই জন্য নিউজগুলো বেশি পড়বেন। এবং নিউজগুলো পড়লে আপনি
প্রতিদিন যারা ইংলিশ শিখতে চান তাদের জন্য হলো প্রতিদিন একটা করে টপিক অন্তত 2বার বা 3বার দেখে দেখে লেখা। যদি কেউ পত্রিকা দেখে 3বার করে লেখা একটা নিউজ, সব না, একটা নিউজ, তাহলে তার মধ্যে কিন্তু 3বার দেখে লেখা এবং একবার জোরে জোরে পড়া। তার মানে যখন পড়বে তখন তার অ্যাকসেন্ট প্লাস হলো স্পিকিংটা ভালো হবে, আর যখন দেখে দেখে লিখবে তখন তার লেখার আর্টটা সুন্দর হবে, অর্থাৎ সে কিন্তু ওই শব্দগুলো শিখে যাবে। এবং এক এক দিন এক একটা টপিককে সে বাছাই করবে। আজকে ধরেন কোভিড ধরলেন, আগামীকালকে ধরবেন যে দেখবেন পত্রিকায় থাকবে যে লকডাউন নিয়ে লেখা থাকবে, পরের দিন দেখবেন যে আবার লেখা থাকবে আপনার কোনো দুর্ঘটনা নিয়ে, পরের দিন দেখবেন যে আবার তালেবান আফগানিস্তান নিয়ে লেখা থাকবে। তার মানে এক এক দিন এক একটা নিউজ আপনি হাইলাইটিং এরকম যদি 30 দিনে 30টা নিউজ লেখেন, আপনি দেখবেন 30 দিনের পরে আপনি ইংলিশে অন্তপক্ষে অনেক উইকনেস আপনার চলে যাবে। ক্লাস বাদে 10 পড়া হয় না? আচ্ছা, ক্লাস বাদে কি, ক্লাস সহ আপনি 10 ঘন্টা পড়েন? শেষ বিসিএসে ক্যাডার হওয়ার চান্স কেমন? অনেক, ইনশাল্লাহ। সায়েন্স অ্যান্ড আইসিটির জন্য কোনো শিক্ষক ভালো হবেন? আমি আপনাদেরকে ব্যাপারে গ্রুপে জানাবো। 43-এর জন্য কি আবার বেসিক ভিউ কিনতে হবে? 41-এরটা আছে, অবশ্যই কিনতে হবে। 43তম বেসিক ভিউ অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, আরও ভালো হচ্ছে আর কি। এবং আমরা তথ্য বেশি, পৃষ্ঠা তথ্য কম, গুছানো। আগের সাথে একটু তথ্য কমে যাবে কিন্তু গুছানো হবে। ম্যাপ কোনটা ভালো হবে? কনফিডেন্স অথবা জাহিদ সোহেল, যে কোনো ম্যাপটাই ভালো হবে। ওকে, অনলাইনে ম্যাথ ভালো পড়ায় কে? এখন আপনারা দেখছেন এখানে অনেকেই রাহাত স্যারের কাছে পড়ছেন, রাহাত খুব ভালো পড়ায়। জুম ইন অ্যান্ড আউট হচ্ছে, জুম ইন আউট হচ্ছে। আচ্ছা, লকডাউন চলে গেলে আমরা আইফোন নিয়ে নেব, তখন আর এই জুম ইন আউট হবে না ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। অন্য সাবজেক্টের কোর্সগুলো কোথায় করলে ভালো হবে? আমি জানাবো গ্রুপে। নিয়মিত পড়ি কিন্তু কনফিডেন্স আসে না, যত সামনের দিকে আগায় পিছনের পড়াগুলো ভুলে যায়, কী করা উচিত? এটা খুব ভালো লক্ষণ। যখন দেখবেন আপনার উত্তর ভুল হয়, যখন মনে হবে যে ভুলে যাই, আসলে এটা আপনি পারেন বলে ভুলে যায়। যখন একটা কনফিউশন হয়, আপনি বি দাগান সি হয়ে যায় উত্তর, আসলে আপনি পারেন বলে আপনি কনফিউজড হন। কারণ যে পারে না সে কনফিউজড হয় না, ও তো একটা ইচ্ছা মতো দাগায়, কিন্তু আপনার মনে হয়েছে বি, দাগাইছেন সি, আসলে উত্তরটা বি, সি হয় নাই। কারণ আপনার ওই যে সি দাগাইছেন ওটা অন্য কোনো প্রশ্নের উত্তর ছিল, তার মানে আপনি পড়ছেন বলে এটা হচ্ছে। যখন দেখবেন গিট্টু লাগে তখনই বুঝবেন আপনি আসলে পারেন, এই জন্য আপনি সন্তুষ্ট হবেন। হতাশার কিছু নাই। শ্রাবণ মেঘ, আর কোনো? ঠিক আছে। বেসিক বুক কবে আসবে? লকডাউন থাকলে তো আসবে না, লকডাউন উঠে গেলে তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। সাপ্লিমেন্ট বের হবে না? সাপ্লিমেন্ট বের হবে, ও দিয়ে হবে না আসলে, হুদাই সাপ্লিমেন্ট দিয়ে পড়তেও ভালো লাগবে না। পড়ার মধ্যে একটা বিষয় আছে, সৌন্দর্য গুছানো। নতুন খাতায় লেখা আর পুরাতন খাতায় লেখা এক জিনিস না, আর 200-300 টাকা কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ওকে, আসি, আমরা পড়াশোনায় আসি। আমরা একটা জিনিস দেখি, শুরু করলাম, সেটা হলো গ্লোবাল হিস্ট্রি বা বৈশ্বিক ইতিহাস নামে আমাদের একটা চ্যাপ্টার আছে, বৈশ্বিক ইতিহাস। এই বৈশ্বিক ইতিহাস, এই চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন আসার কথা। বৈশ্বিক ইতিহাসের সাথে তো দুইটা প্রশ্ন আসার কথা বৈশ্বিক ইতিহাস থেকে। বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন আসার কথা হলো 2টা, কিন্তু কখনো এখান থেকে প্রশ্ন আসে, কখনো এখান থেকে আসে না। বুরাদি থেকে আসে, মানে প্রথম অধ্যায় থেকে। সিলেবাসটা পড়ে আসেন, কালকে আরও বাকিটা বোঝাবো। তো এখানে একটা বিষয়, সেটা হলো এখান থেকে রিটেনে প্রশ্ন থাকে না বললেই চলে। রিটেনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখান থেকে প্রশ্ন থাকে না বললেই চলে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো আমাদের এই জায়গায় যদি পড়তে হয় আসলে বৈশ্বিক ইতিহাস কোনটা, গ্লোবাল হিস্ট্রিটা কোনটা। বৈশ্বিক ইতিহাস যদি বলেন, গ্লোবাল হিস্ট্রি বললে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিছু কোর্স পড়তাম। কোর্সের মধ্যে একটা কোর্স ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস সিন্স 1919, অর্থাৎ 1919 সালের ইতিহাস। একটা কোর্স ছিল 1919 সালের পরের ইতিহাস আর কি, 1919 সালের পরের ইতিহাস, এটা ছিল আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোর্স। তার মানে ইন্টারন্যাশনাল 1919 সালের আগের ঘটনাগুলো আসলে ধরাই হয় না। বেসিক্যালি যদি ধরেন গ্লোবাল হিস্ট্রিতে, এখান থেকে যদি বলেন প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই 2টা বিশ্বযুদ্ধের থেকেই, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোল্ড ওয়ার।
আর হলো আফটার কোল্ড ওয়ার। আফটার কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার মানে 1991 সালে কোল্ড ওয়ার শেষ হয়, আফটার কোল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেনায়ু যুদ্ধ আর সেনায়ু যুদ্ধের পরবর্তী, অর্থাৎ 1914 সালের পর থেকে 2021 পর্যন্ত ঘটনাই বৈশ্বিক ইতিহাস যদি আপনি ধরেন। কিন্তু বিপিএসসি তো সে কথা শোনে না, সে তো ইতিহাস মনে করে, সে তো আর বৈশ্বিক শব্দটাই বাদ দিয়ে দেয়। যেমন আমরা দেখছিলাম 35তমতে খুব সুন্দর কোশ্চেন ছিল, এবং তারা কোশ্চেন করছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা বেলফোর ঘোষণা থেকে, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা থেকে একটা প্রশ্ন আসছিল 35তমতে, যেটা প্রথম বিশ্বযুদ্ধের ব্যাকগ্রাউন্ডে আসছে। 36তমতে একটা প্রশ্ন আসছিল যে 14 দফার কততম দফায় জাতিপুঞ্জের কথা বলা আছে, জাতিপুঞ্জ থেকে প্রশ্ন আসছে, আর এটাও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু, এর আগের প্রশ্ন আসে নাই। কিন্তু সেই বিষয়গুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন না, এই বছর 41তমতে প্রশ্ন আসছে ইনকা সভ্যতা থেকে। সেই ইনকা সভ্যতা হলো আজকে থেকে, অর্থাৎ আজকে থেকে 2100 বছর, কি 2100 বছরেরও বেশি আগে, অর্থাৎ এটা 12 শতকের, 12 শতাব্দীর, অর্থাৎ না 800 বছর আগে, আজকে থেকে 800 বছর আগে, 12 শতাব্দীর এই মানে 12 শতাব্দীর হলো এই ইনকা সভ্যতা। 800 বছর আগে ঘটনা চলে আসছে। যেমন এটা আসছে 41তমতে, এর আগে প্রশ্ন আসছে 39তমতে আছে বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা, যেটা মানে 1400 বছর আগে ঘটনা। এরপরে আসছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, যেটা 1600 সালের। এরপরে প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক আইনের উদ্ভব, এবং এই প্রশ্নগুলো 38তমতে আসছে প্রাকৃতিক আইনের উদ্ভব। এই প্রশ্নগুলো দেখা গেছে এর আগে ঘটনা, এখান থেকে প্রশ্ন আসে। এই জন্য আমরা একটা লেকচার রাখবো, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনাবলী থেকে প্রশ্নগুলো। সেই প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনাবলী থেকে আমরা এই লেকচার 1টা সাজিয়েছি, অর্থাৎ লেকচার 1টা হবে প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা। বেসিক্যালি বৈশ্বিক ইতিহাসের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে হওয়ার কথা, কিন্তু বিপিএসসি তার কোশ্চেনে 35-36তমের পরে থেকে কোশ্চেনে তার একটা পরিবর্তন আনছে। তারা এখান থেকে সভ্যতা থেকে প্রশ্ন করেছে, তাই আমরা ওখান থেকেই শুরু করব, এবং সেখান থেকে মোস্ট হাইলাইটিং টপিকগুলো আমরা পড়ব ইনশাল্লাহ। বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন সাধারণত রিটেনে হয় না, এখান থেকে প্রশ্ন শুধু পিলিতেই হবে। তাহলে দেখি আমরা বিগত প্রশ্ন। বিগত প্রশ্ন 41তমতে প্রশ্ন ছিল ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল। লিখতে হবে কোন অঞ্চলে বিরাজমান ছিল। এটা আসলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে। এটা হলো 41তম। 40তমতে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। 39তমতে প্রশ্ন আসছে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। 38তম, ও আচ্ছা 39তমতে 2টা প্রশ্ন আসছিল। 2 নম্বর হলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয় 1600 থেকে 1800 সালে। 38তমতে একটা প্রশ্ন আসছিল, সেটা হলো প্রাকৃতিক, দেখা যায় প্রাকৃতিক আইনের
উদ্ভব হয়, প্রাকৃতিক আইনের উদ্ভব হয় গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্বে, প্রাকৃতিক আইনের উদ্ভব হয় গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্বে। তাহলে এর আগে কিন্তু এরপরে কিন্তু আসে নাই, যেটা বললাম 37, 36, 35 এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। 42তম তো এখান থেকে প্রশ্ন আসেনি। 42 এখান থেকে প্রশ্ন আসেনি। তার মানে মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এজন্য এখান থেকে আমরা একটা লেকচার রাখবো, মাঝে মাঝে আসে 1 নম্বর 2 নম্বর হলো, রিটেনে আসে না। এর জন্য আমরা একটা লেকচার রাখবো যেখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে যেতে পারি। এবং এখানের প্রশ্নগুলো, এখানের টপিকগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং টপিক জানার জন্য আসলে ফ্যাক্টরটা খুবই ইন্টারেস্টিং টপিক। এবং আশা করি একটা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ, একটা ক্লাস কি আজকে তো কিছু অংশ, আগামীকালকে আমরা ক্লাসে এটা 1 নম্বরটা কমপ্লিট করবো। এখানে পার্ট এ লিখছি, মানে পার্ট বিতে শেষ করব। এখন তার মানে এই প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো খুব একটা সহজ না, কিন্তু এখান থেকে খুব একটা সহজ কোশ্চেন হয় না। তাহলে এখন দেখি আমাদের কি পড়া উচিত। যা পড়া উচিত 1 নম্বর, সভ্যতা ও সাম্রাজ্য। কারণ যত সভ্যতা আছে তার সাথে সাম্রাজ্য আছে। যেমন ইনকা সভ্যতা, ইনকা কিন্তু আসলে রাজাদের বলা হতো। যেটা প্রশ্নটা আসছে, ইনকা মানে সূর্য সন্তান মানে হলো যারা ছিল রাজা। ইনকা নামে সভ্যতা ছিল, ইনকা নামে সাম্রাজ্য ছিল। এবং ইনকা সাম্রাজ্য নামকরণটা করছে কিন্তু স্প্যানিশরা। যাই হোক, এই ইনকা সভ্যতা সাম্রাজ্য, যেমন আমরা শুনি কিন্তু অ্যাজটেক সভ্যতা, আসলে অ্যাজটেক সাম্রাজ্য ছিল। মায়া সভ্যতা নাম শুনি, মায়া সাম্রাজ্য ছিল। তার মানে সভ্যতা এবং সাম্রাজ্য আমরা একই সাথে ইনক্লুড করে পড়ব। নাম্বার 2, রেনেসা। নাম্বার 3, পিস অফ ওয়েস্টফেলিয়া। ও আচ্ছা, 42তম কোশ্চেন আসছে, পিস অফ ওয়েস্টফেলিয়া। যদি এটা আমরা সবসময় পড়াই, এটা কিন্তু রিটেনও ইম্পর্ট্যান্ট। পিস অফ ওয়েস্টফেলিয়া থেকে আপনারা 42তম কোশ্চেন একটা লিখে নেন। 42তম, যে কোন চুক্তির ফলে ইউরোপে 30 বছরের যুদ্ধের সমাপ্তি হয়। কোন চুক্তির ফলে ইউরোপে 30 বছরের যুদ্ধের সমাপ্তি হয়? সেটা হলো পিস অফ ওয়েস্টফেলিয়া। খুবই ইন্টারেস্টিং। এটা রিটেনও এই টপিকটা লাগবে। আমি কিন্তু রিটেনে যেটা লাগবে ওটা কিন্তু আমি আলাদা করে মার্ক করে রাখবো, মানে বলবো আমি এটা রিটেনের জন্য এটা গুরুত্বপূর্ণ, তখন কিন্তু আপনি ওখানেই মার্ক করে ফেলবেন। রিফরমেশন নামে একটা মুভমেন্ট আছে, আন্দোলন। রিফরমেশন মুভমেন্ট হলো একটা ধর্মীয় আন্দোলন। রিফরমেশন। তারপর হলো গৌরবময় বিপ্লব। ফরাসি বিপ্লব। 7, শিল্প বিপ্লব। 8, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধ ও গৃহযুদ্ধ। আমেরিকা থেকে 2টা তথ্য পড়তে হবে, স্বাধীনতা যুদ্ধ এবং গৃহযুদ্ধ। এই শিল্পবিপ্লবের মধ্যে যে 4র্থ শিল্পবিপ্লব যেটা, এটা কিন্তু রিটেনে আসছে একবার, গতবারই আসছে 40তমতে।
চতুর্থ শিল্প বিপ্লব, এটা রিটেনে আসে। ডাব্লিউ মানে রিটেন। আমেরিকা স্বাধীনতা যুদ্ধ, গৃহযুদ্ধ। 9 নম্বর অন্যান্য যুদ্ধ। অন্যান্য যুদ্ধ যেমন আফগান যুদ্ধ, ট্রাফালাগার যুদ্ধ, আফিম যুদ্ধ, এরকমের কয়েকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। বিশেষ করে যেমন ট্রাফালাগার, ওয়াটারলু, আফিম, ক্রিমিয়া, ক্রুসেড, দেখা যায় না? ট্রাফালাগার, ওয়াটারলু লিখছি, এখানে মনে হয় কেটে গেছে। ওয়াটারলু, আফিম, ক্রিমিয়া, ভারত চীন, ভারত পাকিস্তান, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তান, ইরাক ও আফগান যুদ্ধ, দেখা যায় না? ক্রিমিয়া, ওহো দেখা যায় না। আচ্ছা, তাহলে ক্রিমিয়া, আফিম ক্রিমিয়া, আর বাকি অংশ আমি এই জায়গাটা লিখতেছি, যুদ্ধের বাকি অংশ এখানে লিখতেছি। অন্যান্য যুদ্ধ, আফিম, ক্রিমিয়া, ভারত চীন, ভারত পাকিস্তান, ইরাক ও আফগান যুদ্ধ, ইরাক, ভিয়েতনাম ও আফগান, ভিয়েতনাম, কোরিয়া যুদ্ধ একবার আসছিল পরীক্ষা, যদিও এটা আধুনিক। কোরিয়া ও আফগান যুদ্ধ, এই কয়েকটা যুদ্ধ পড়তে হবে। ভারত চীন, ভারত পাকিস্তান, ইরাক, ভিয়েতনাম, কোরিয়া ও আফগান যুদ্ধ, আমরা এই কয়েকটা বিষয় ইনশাল্লাহ পড়ব। তো আমাদের কালকে 30 বছরের যুদ্ধ না? হ্যাঁ, কোশ্চেনটা ওই রকমেরই ছিল। আজ আমেরিকা স্বাধীনতা দিবস, থ্যাংক ইউ রাহান। 8 নম্বরটা কি জিজ্ঞেস করছেন? আমেরিকা স্বাধীনতা যুদ্ধ, গৃহযুদ্ধ। ট্রাফালাগার যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ, আফিম, ক্রিমিয়া, ভারত চীন, ভারত পাকিস্তান, ইরাক, ভিয়েতনাম, কোরিয়া ও আফগান যুদ্ধ। রিফরমেশন হলো 4 নাম্বার, 8 নাম্বার না, 4 হলো 8 নাম্বার, সরি 4 হলো রিফরমেশন। ক্লিয়ার? এই কয়েকটা বিষয়। এখন আপনাদের মনে একটা বিষয় থাকতে পারে, ভাই এগুলো কোথা থেকে পড়বো? আমি আপনাদেরকে ক্লাসে পড়াই দেব। বেসিক ভিউতে অনেকগুলো এখানে বিষয় আছে, পিস অফ ওয়েস্টফেলিয়া, এগুলো কিন্তু বেসিক ভিউতে আছে। আপনারা জাস্ট এবার রিডিং দিয়ে রাখতে পারেন, আমি জাস্ট এখানে রিপিট করবো, দেখবেন আপনারা আর ভুলবেন না। আমি এখানে লজিকটাকে বলবো, কারণ কিছু জিনিস আছে, সব কিছু আছে কিন্তু আপনার লেখা যায় না, কিছু জিনিস আছে লেখা যায়, কিছু জিনিস বলা যায়, এই জন্য লেখার বলা কম্বিনেশন থাকবে। এখন এটা যদি আপনাদের কাছে বেসিক ভিউ না থাকে, তাহলে তো আমি আপনাদেরকে পিডিএফ দেবো ক্লাস শেষে, পিডিএফ থেকে এটা পড়বেন। আর বেসিক ভিউ যখন বের হয়ে যাবে তখন তো আমি বলেই দেবো যে বেসিক ভিউ থেকে এই অংশটা পড়ে ফেলেন। ক্লিয়ার? সভ্যতা সাম্রাজ্য কিন্তু বেসিক ভিউতে নাই, এজন্য এটা আমি আপনাদেরকে ক্লাস শেষে পিডিএফ আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এই হলো ক্লাস, আজকের ক্লাস এ পর্যন্ত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কথা একজন বলছেন, এটা আসলে গ্লোবাল হিস্ট্রির মধ্যে না, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে, যেটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক আছে, আমরা সেখানে ইসরায়েল প্যালেস্টাইন পড়বো ইনশাল্লাহ। ক্রুসেড, হ্যাঁ এটা ক্রুসেড। ও ক্রুসেডটা লিখে নেই, ভারত চীন, ভারত পাকিস্তান, এখানে ক্রুসেডটা লিখে নেন, ক্রুসেড। আফিম, ক্রিমিয়া, ক্রুসেড, ভারত চীন, ভারত পাকিস্তান। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং গ্রুপে থাকবে, আপনারা গ্রুপ থেকে দেখতে পারবেন। প্রতিদিন যে টপিকগুলো পড়ানো হবে তা কি বেসিক বইয়ের সাথে সামঞ্জস্য থাকবে, আমি ক্লাসে বলে দেবো যেটা সামঞ্জস্য আছে কি নাই। সব কিছু সামঞ্জস্য থাকবে এমন কথা নাই, কারণ গুরুত্ব অনুসারে আমাদের এখানে ক্লাস নিতে হবে। ঠিক আছে, ওকে।
আপনাদের ভিডিওর সাথে কিন্তু এখন কিন্তু আগে যেটা ছিল ভিডিও উপরে লেখা যাইতো যে এই ভিডিওটি অমুক ক্লাসের ভিডিও, লাইভে লেখা যাইতো, সেটা কিন্তু এখন লেখা যায় না। এটা স্ট্রিমিয়ার্ড হলে লেখা যায়, কিন্তু ফেসবুক লাইভে লেখা যায় না। ফেসবুক লাইভে এখন আর লেখার অপশন নাই, এই জন্য আমি বোর্ডে লিখে রাখি, বোর্ডের উপরেই টপিক লেখা থাকবে। কালকে দেখবেন টপিকের উপরেই লেখা থাকবে প্রথম বিশ্বযুদ্ধের আগে ঘটনাবলী। ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, কালকে ইনশাল্লাহ 7:30টায় দেখা হবে।